একটি গণ অভ্যুত্থান হয়েছে এবং সেই গণ অভ্যুত্থানের ফলাফল আজকে ডক্টর ইউনূস সরকার, এই সরকার কতটুকু সফল কতটুকু ব্যর্থ সেটা আমাদের চোখের সামনে স্পষ্ট। আমরা দেখছি যে এই সরকার বিভিন্ন বিতর্কিত ব্যক্তিদের উপদেষ্টা হিসেবে নিয়োগ দিচ্ছে, বিভিন্ন বিতর্কিত ব্যক্তিদের সরকারের বিভিন্ন সেক্টরে নিয়োগ দিচ্ছে। এর মাধ্যমে এই সরকারের বিরুদ্ধে অনেকে অভিযোগ করছে যে এই সরকার আওয়ামী লীগকে পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে। আমরা সবাই আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছি। সেই আওয়ামী লীগ যদি আবার কোনোভাবে ফিরে আসে সেটিকে আমরা মেনে নিতে পারি? কোনোভাবেই না। আমরা চেয়েছিলাম যে একটি বিপ্লবী সরকার গঠন করা হোক, কিন্তু বিপ্লবী সরকার গঠন না করে সংবিধান মেনে অবৈধ রাষ্ট্রপতির হাতে শপথ নেওয়া হয়েছে। যারা শপথ নিয়েছেন তারাও আবার এই রাষ্ট্রপতিকে অবৈধ বলেছেন, সংবিধানকে অকার্যকর বলেছেন। জনগণের সাথে ইয়ার্কি মারা হচ্ছে। একদিকে তারাই বলছে রাষ্ট্রপতি অবৈধ, সংবিধান অকার্যকর, আবার তারাই এই অবৈধ হাসিনার নিয়োজিত রাষ্ট্রপতির হাতে তারা শপথ নিচ্ছে। এগুলো জনগণের সাথে ইয়ার্কি। আমাদের স্পষ্ট কথা, আপনারা কি করতে চান, কত সময় আপনাদের প্রয়োজন, আপনাদের রোড ম্যাপ অবশ্যই প্রকাশ করতে হবে। রাজনৈতিক দলগুলো বারবার বলছে রোড ম্যাপ দেন। পরিকল্পনাবিহীন একটি সরকার কি চলতে পারে? কোনোভাবে চলতে পারে না। এই সরকার কি করতে চায়, তার পরিকল্পনা কি, রাষ্ট্র সংস্কার করার জন্য তার কত সময় প্রয়োজন, স্পষ্টভাবে সেটি জনগণের কাছে প্রকাশ করতে হবে। কিন্তু সেটি না করে তারা বিভিন্ন ইস্যুতে ব্যস্ত আছে, ইস্যু দিয়ে ইস্যু রাখছে। যেখানে জনগণ আন্দোলন করছে যে বিতর্কিত উপদেষ্টাদেরকে সরিয়ে দিতে হবে। এই যে ফারুকী একজন মুজিববাদী চেতনার মানুষ। বসির সাহেব তার আপন ভাই দামি এমপি। আলী ইমাম মজুমদার 2017 সালে প্রথম আলো পত্রিকায় শেখ মুজিবকে নিয়ে একটি কলাম লিখেছিলেন। সেখানে তিনি মুজিবের বন্দনা করেছেন যে মুজিবকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে, মুজিব আমাদের মহানায়ক। তো বলেন এই মুজিববাদী চেতনার মানুষদেরকে উপদেষ্টা বানানো হয়েছে, তারা কি করবে? তারা তো প্রশাসনে আওয়ামী লীগকে সুবিধা দিবে এবং গণমাধ্যমে সেই খবর এসেছে ডিসি থেকে এসপি সব জায়গায় আওয়ামী লীগের সুবিধাভোগীদেরকে আরো সুবিধা দেওয়া হয়েছে। এর মাধ্যমে কি এই ছাত্র জনতার রক্তের সাথে বেইমানি করা হলো না? ছাত্র জনতার রক্তের সাথে এই সরকার বেইমানি করছে, এই কথা শুধুমাত্র জনগণ বলছে না, এই কথা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতৃত্বের জায়গায় যারা রয়েছেন তারা বলছে, তারা এই সরকারের সমালোচনা করছে। আমাদের এই জায়গা থেকে একটি সন্দেহ লাগছে যে যারা সরকারে আছে তারা কারা? তারা যারা ঠিক একইভাবে এই জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা তো একই নাকি আলাদা? তারা কি আলাদা? একটু বলেন না আপনারা, তারা কি আলাদা না এক? তো তারা এক, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই চট্টগ্রাম উপদেষ্টা সমিতি, মানে অন্তর্বর্তীকালীন সরকার, চট্টগ্রাম উপদেষ্টা সমিতি কেন বলছি? কারণ 13 জন উপদেষ্টা চট্টগ্রামের। এটা আসলে মেনে দেওয়া যায়? একটি বিভাগ থেকে 13 জন উপদেষ্টা। এর মধ্যে দেখেন যে ডক্টর ইউনূস স্যারের গ্রামীণ ব্যাংকের কর্মচারী। তার মানে ইউনূস স্যার তিনি ওই চট্টগ্রামের মানুষ এবং তার এনজিও কর্মী, তার গ্রামীণ ব্যাংকের কর্মী
তাদেরকে ছাড়া তিনি বিশ্বাস করতে পারছেন না, আস্থা রাখতে পারছেন না। ঠিক একইভাবে শেখ হাসিনাও কিন্তু ওই গোপালগঞ্জের মানুষ ছাড়া বিশ্বাস করতে পারতেন না। তাদের পার্থক্য কোথায়? এই যে আত্মীয়করণ, এই যে নিজের মানুষজনকে উচ্চ পর্যায়ে বসানো, আজকে এই হচ্ছে এই সরকারের চরিত্র। এই সমালোচনা কি আমরা শুরু করছি? দেখেন, একটি সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি পোস্ট হাসনাত এবং সার্জিস দিয়েছেন যে একটি বিভাগ থেকে, চট্টগ্রাম বিভাগ থেকে 13 জন উপদেষ্টা। এটি আসলে কেউ মানতে পারছে না। আমরা ডক্টর ইউনূস স্যারকে বলবো যে আপনার প্রতি মানুষের যে আস্থা, বিশ্বাস, ভরসা, সেটি আপনি নষ্ট করবেন না। চট্টগ্রাম থেকে 13 জন নিয়েছেন, খুব ভালো কথা। এবার বাকি বিভাগগুলো থেকে 13 জন করে উপদেষ্টা নিয়োগ দিতে হবে। পারবেন? পারবেন? পারবেন না তো তাহলে ওই চট্টগ্রাম থেকে উপদেষ্টা কমাতে হবে, এটি আমাদের দাবি। ফারুকীকে সরাতে হবে। কেন? কারণ তিনি গণজাগরণ মঞ্চের তিনি সমর্থক ছিলেন এবং ওই ইমরানের সরকার তাদেরকে নিয়ে তিনি স্বপ্ন দেখছিলেন। তিনি স্বপ্ন দেখছিলেন যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করা হবে এই ইমরানের সরকারের মাধ্যমে। এবং তিনি 7 আগস্ট তিনি শেখ মুজিবের বন্দনা করেছেন। তিনি আশা ব্যক্ত করেছেন যে ডক্টর ইউনূস খুব দ্রুত সময়ের মধ্যে ধানমন্ডির ওই 32 নম্বর বাড়ি তিনি ভিজিট করবেন, আশা ব্যক্ত করেছেন। তো এই ব্যক্তিকে যেহেতু ডক্টর ইউনূস স্যার এখন উপদেষ্টা বানিয়েছেন, আমি ডক্টর ইউনূস স্যারকে বলবো আপনি ফারুকীকে নিয়ে একটু শেখ মুজিবের বাড়ি ভিজিট করে আসেন, আপনার প্রতি আমার এই অনুরোধ। এবং দেখেন যে এই ফারুকী তিনি আল্লামা শফিকে, এই শফি হুজুরকে তিনি তেতুল হুজুর বলেছেন। হেফাজতের নেতা কর্মীরা এখন কোথায়? কোথায় তারা? প্রতিবাদ আছে? তাদের সব থেকে আধ্যাত্মিক নেতা শফি হুজুরকে তেতুল হুজুর যিনি বললেন, তাকে উপদেষ্টা বানিয়েছে, কিন্তু এই হেফাজত ইসলাম নামে মাত্র একটি বিবৃতি দিয়েছে, আর কোনো মাঠ পর্যায়ে আন্দোলন সংগ্রামের মাধ্যমে কোনো প্রতিবাদ জানাননি। তাহলে কি হচ্ছে? এই মুজিববাদী চেতনার ফারুকী 15 বছর ধরে তিনি আওয়ামী লীগের সুবিধা নিয়েছেন, আওয়ামী লীগের বন্দনা করেছেন। যখন তিনি দেখছেন যে শেখ হাসিনার পতন ঘটছে, তখন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসিনা বিরোধী পোস্ট করেছেন, আর তার পুরস্কার হবে উপদেষ্টা। এটি আসলে কখনোই গ্রহণযোগ্য না। এই যে মোসেস সাহেব, তিনি হত্যা মামলার আসামি, তদন্ত করেন, যাচাই করেন তার ভূমিকা কি ছিল, কিন্তু আপনারা কি করলেন? যাচাই বাছাই না করে এই ব্যবসায়ীকে আপনারা বসিয়ে দিলেন উপদেষ্টা বানালেন। আমরা যতদূর শুনেছি, বসির এবং ফারুকী তাদের শিক্ষাগত যোগ্যতার ঘাটতি রয়েছে, তারা ইন্টারমিডিয়েট পাস করতে পারেননি যতদূর আমি শুনেছি। এবং আমি উইকিপিডিয়া ঘেটে আমি দেখলাম যে তাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কোনো কিছু উল্লেখ করা হয়নি। তার মানে আপনি কেউ জানেন না। এই যে উপদেষ্টাদেরকে বানানো হয়েছে, তাদের কাজটা কি? তাদের কাজটা রাষ্ট্র সংস্কার করা, আগামীতে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করা, রাষ্ট্রের পলিসি, আন্তর্জাতিক রাজনীতি, এই সম্পর্কে বিস্তার জ্ঞান এবং ধারণা তাদের থাকা দরকার। কিন্তু ব্যবসায়ী কি করবে? সারা জীবন টাকা কামাইছে, টাকা নিচ্ছে, এই মানুষকে দিয়ে আপনি এখন রাষ্ট্র সংস্কার করাবেন? আপনি এনজিও সেক্টরে যাদের অভিজ্ঞতা, তারা তো ওই কিস্তি মানে টাকা তুলছে আর ঋণ দিচ্ছে, তাই না? এদেরকে দিয়ে আপনি এখন রাষ্ট্র সংস্কার করাবেন? আমরা প্রস্তাব রেখেছিলাম, যেহেতু অধিকাংশ এনজিও সেক্টরের কর্মী, সুতরাং এখন যাদের উপদেষ্টা হিসেবে নিয়োগ দিবেন তাদের জন্য রাজনীতি এবং রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা থাকে, জ্ঞান থাকে, পড়াশোনা থাকে। আমাদের কথা রাখা হয়েছে, উপদেষ্টা বাড়ানো হয়েছে, কিন্তু বিতর্কিত ব্যক্তিদের মাধ্যমে।
রাজনৈতিক দলগুলোর সাথে ন্যূনতম আলোচনা করার প্রয়োজন তার মনে করেনি। তাহলে কি হচ্ছে? আমাদেরকে জোড়াই কায়েম করছে, দলগুলোকে অবহেলা করছে, সংলাপের নামে নাটক করছে। 2 মিনিট 3 মিনিট এই সময়ের মধ্যে কি আলোচনা বলা যায়? কি করা যায়? কিছু বলা যায়? মানে আমাদের কথা আমাদেরকে চা খাওয়ার জন্য তারা ডাকে। এইভাবে রাষ্ট্র সংস্কার হতে পারে না। আমরা এই সরকারকে বলবো, বিপ্লবী চেতনায় ফিরে আসেন। বিপ্লবী চেতনার বাইরে চলে গেলে এদেশের জনগণ আপনাদেরকে রাখবে না। হাসিনাকে বিদায় জানিয়েছে এদেশের জনগণ। বিপ্লবী চেতনার বাইরে যদি আপনারা যান, আপনাদেরকেও বিদায় জানাতে বাধ্য হবে। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, আমরা রাজনৈতিক দলগুলো যেভাবে দীর্ঘ 15 বছর লড়াই করেছি, আজকে এই দলগুলোর ভূমিকা অবজ্ঞা করা হচ্ছে। বলা হচ্ছে যে ছাত্র জনতার আন্দোলন। তো আমার প্রশ্ন, কোন সমন্বয় যাত্রাবাড়িতে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে? উত্তরাতে কে দিয়েছে? প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কে দিয়েছে? 7 কলেজে কে দিয়েছে? আমরা তো সমন্বয়কদের ওই সময় মাঠ দেখিনি। এই যে 5 আগস্ট এয়ারপোর্টে, সেখানে 4-5 লাখ মানুষ সকালবেলা জড়ো হয়ে গেল। সংগঠিত শক্তি ছাড়া এভাবে জড়ো হওয়া সম্ভব? উত্তরাতে জড়ো হয়ে গেল, শনির আকার যাত্রাবাড়িতে জড়ো হয়ে গেল। সংগঠিত শক্তি ছাড়া এভাবে জড়ো হওয়া সম্ভবপর নয়। সেই সংগঠিত শক্তি কারা? রাজনৈতিক দলগুলো। সুতরাং শুধুমাত্র ছাত্র জনতার আন্দোলন না বলে আপনারা বলুন যে এই আন্দোলন এদেশের জনগণের আন্দোলন। যেখানে ছাত্ররা ছিল, যেখানে সাধারণ মানুষ ছিল, যেখানে রাজনৈতিক দল ছিল, যেখানে সাংস্কৃতিক কর্মীরা ছিল, যেখানে নাগরিক সমাজ, আইনজীবী সমাজ, শিক্ষক সমাজ সকলেই ছিল। আন্দোলনকে সার্বজনীন করেন, সবার আন্দোলন বলেন। কিন্তু সেটি না করে আপনি যদি বলেন ছাত্ররা আমাকে নিয়োগ দিয়েছে আর জনগণ সমর্থন দিয়েছে, আমাদের যতদিন মঞ্চে আমরা ততদিন থাকবো, এই রাষ্ট্র কারণ বাধ্যতা সম্ভব নয়। এই রাষ্ট্র দেশের জনগণের মালিকানা। সুতরাং যাচ্ছে তাই ভাবে রাষ্ট্র চালাবেন, আওয়ামী লীগকে পুনর্বাসিত করবেন, এটি আমরা হতে দিব না, এটি আমরা মানতে পারি না। এই সরকারের প্রতি আমরা দাবি রাখছি, আপনারা রাষ্ট্র সংস্কার করুন। আপনারা তার জন্য একটি রোড ম্যাপ প্রকাশ করুন। কি করতে চান? পরিকল্পনাবিহীন আপনারা চলতে পারেন না, আপনাদেরকে আমরা চলতে দিব না। এই যে প্রশাসনে আপনারা আওয়ামী লীগের দুর্বৃত্তদেরকে পদায়ন করছেন, সচিবালয়ে যান, দেখবেন যে আওয়ামী লীগের কর্মকর্তারা আরো বেশি প্রমোশন পাচ্ছে। পুলিশে যান, র্যাবে যান, বিজিবিতে যান, সর্বত্র আওয়ামী লীগকে পুনর্বাসন করা হচ্ছে। এইভাবে রাষ্ট্র সংস্কার হতে পারে না বন্ধুগণ। রাষ্ট্র সংস্কার করতে হলে সকল অংশীজনকে নিয়ে সরকার গঠন করতে হবে, সবাইকে মূল্যায়ন করতে হবে। রাজনৈতিক দলগুলোকে দূরে রাখা যাবে না, ঘন ঘন সংলাপ করতে হবে, দলগুলোর সহযোগিতা নিতে হবে। দলগুলোকে ইগনোর করে কোন রাষ্ট্র সংস্কার আপনারা করতে পারবেন না। ইতিমধ্যে বিপ্লব ব্যর্থ হওয়ার মধ্যে, বিপ্লব ইতিমধ্যে বেহাত হয়ে গেছে। কারা উপদেষ্টা নিয়োগ দিচ্ছে, কারা সরকার চালাচ্ছে, কি হচ্ছে, কোথা থেকে কি ভাঙে আসছে, আমরা কেউ কিছু জানি না। এইভাবে রাষ্ট্র সংস্কার হতে পারে না বন্ধুগণ। রাষ্ট্র সংস্কার করতে হলে সবকিছু ওপেন হতে হবে, সবকিছু প্রকাশ্য হতে হবে। গোপন চুক্তি করে গোপনীয় ভাবে 2-5 জন সিদ্ধান্ত নেবেন আর আমরা সেটি মেনে নিব, সেটি হতে পারে না। আপনারা যখন বিপদে পড়ছেন তখন তো আমরা ঝাঁপিয়ে পড়ছি। এই যে গুলিস্তানে যখন আওয়ামী লীগ কর্মসূচির ঘোষণা দিল, কারা গেল? রাজনৈতিক দলগুলো রাত থেকে অবস্থান নিয়েছে, সারাদিন অবস্থান করেছে। আপনারা বিপদে পড়বেন, আমরা যে আপনাদেরকে উদ্ধার করবো, বাঁচাবো, আর আপনারা যখন সিদ্ধান্ত নেবেন আমাদের কোনো মতামত থাকবে না, আমাদের উপেক্ষা করবেন, কি পেয়েছেন? এইভাবে চলতে পারে না। আমরা রাষ্ট্র সংস্কার চাই, আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই। রাষ্ট্র সংস্কার শুধুমাত্র এই অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টার স্বপ্ন না, এই স্বপ্ন আমরা দেখেছি। 2018 সালের কোন সংস্কার আন্দোলন আমরা করার পরে, আমরা যখন 2021 সালে দল গঠন করি, সেই সময় আমরা বলেছি আমরা কোন সংস্কার আন্দোলন সফল করেছি, এখন রাষ্ট্র সংস্কার করতে হবে। আজকে প্রত্যেকটা দল রাষ্ট্র সংস্কার চায়, বিএনপি চায়, জামাত চায়, কে চায় না? জনতার অধিকার পার্টি চায়, জাগপা চায়।
দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনে আমাদের রিপোর্ট বাড়ি চাই, এখানে যারা আছে প্রত্যেক রাষ্ট্র সংস্কার চাই, আমরা কেউ রাষ্ট্র সংস্কারের বাইরে না। কিন্তু আপনারা যদি মনে করেন যে আপনারাই শুধু রাষ্ট্র সংস্কার চান আর কেউ চায় না, তাহলে সেটি ভুল। সর্বশেষ বলবো, গণঅভ্যুত্থানের চেতনা থেকে দূরে সরে যাবেন না। 1500 মানুষ শহীদ হয়েছে, 30,000 মানুষ আহত হয়েছে। এইভাবে যদি রাষ্ট্র সংস্কার না হয়, দেশের পরিবর্তন না হয়, তাহলে আর কোনোদিন এদেশের মানুষ রাজপথে নামবে না, জীবন দেবে না, রাষ্ট্র সংস্কার হবে না। সুতরাং ডক্টর ইউনূস স্যারের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, সকলকে নিয়ে সিদ্ধান্ত নিন। 2-1 ছাত্রকে নিয়ে আর 2-1 এনজিও কর্মীকে নিয়ে আর আপনার আশপাশের 2-5 মানুষকে নিয়ে আপনি সিদ্ধান্ত গ্রহণ করলে সেই সিদ্ধান্ত আমরা মানব না। স্পষ্টভাবে বলছি, সবাইকে নিয়ে সিদ্ধান্ত নিতে হবে, সবাইকে নিয়ে চলতে হবে। এককভাবে আপনি সিদ্ধান্ত নিতে পারেন না, আমরা সেইভাবে আমরা সবকিছু হতে দিব না। আমরা চাই একটি গণতান্ত্রিক বাংলাদেশ, সেই বাংলাদেশে সবার মতামত নিয়ে আপনাকে চলতে হবে, কাজ করতে হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।